এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন মণ্ডল স্টুডিও থেকে ভৌতিক কাহিনী। আজ আপনারা শুনবেন লেখক সৌরেন দত্তর লেখা একটি ভূতের গল্প, ওঝার ঘাড়ে উঠল ভূত। গল্প পাঠে আমি রাজীব। গল্পটি ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম। শুরু হচ্ছে লেখক সৌরেন দত্তর গল্প, ওঝার ঘাড়ে উঠল ভূত। কোনো এক প্রত্যন্ত গ্রামে নেপাল ওঝা ভূত ছাড়াতে গিয়েছিলেন। ভূত ধরেছিল একটি অল্প বয়সী বধূকে। সে ঘন ঘন কাঁদত। কেউ কিছু প্রশ্ন করতে গেলে কিংবা কোনো সান্ত্বনা দিতে গেলে দাঁত মুখ খিচিয়ে কামড়াতে আসতো। খেতে বসলে ফেলে ছড়িয়ে খেত 1 ঘন্টা ধরে। বউটির নাম ছিল লতিকা আর তার স্বামীর নাম ছিল ঝুনু। ঝুনু চাষবাস করে তার পরিবার, তার সংসার চালাতো। নেপাল ওঝা ওদিকে প্রায় 8-10টা গ্রামে ভীষণ বিখ্যাত ছিল। তার অভিজ্ঞতা ও বহুত দিনের। তার বয়স এখন 70-72 হবে। সে গম্ভীর হয়ে বউটির স্বামী ঝিনুকে জিজ্ঞাসা করল, কিছুদিনের মধ্যে তোমাদের বাড়িতে অথবা পাশাপাশি কোথাও কোনো চেনা মানুষ মারা গেছে? 5-7 জন কৌতূহলী বউজি দাঁড়িয়েছিলেন। অন্য একজন বউ সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ মরেছে। ওই তো চক্রবর্তীতে মেয়ে ছেলেটা বাজ পড়ে 15 দিন আগে মারা গেল। নেপাল সামান্য হেসে বলল, তার মানে অপঘাতে মৃত্যু হয়েছে। বলেই সে নিঃশব্দে কিছুক্ষণ ভূতে পাওয়া বউটির দিকে তাকিয়ে রইল। বউটি মিটিমিটি হাসতে লাগলো। নেপাল প্রশ্ন করলো বউটিকে, মা তোমার নাম কি? লতিকা নামে বউটির মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল। বলল, তোর নাম কি রে? নেপাল কিছু বলার আগেই বউটির স্বামী ঝিনু রাগ দেখিয়ে বলে উঠল, কারে কে বলছিস রে বউ? উনি আমাদের নেপাল দাদু তো। লতিকা অমনি তাই স্বামীকে বলল, ও তোর বাপ হবে, আমার না, তোর বাপ। নেপাল তৎক্ষণাৎ ঝিনুকে ইঙ্গিত করে কথা বলতে বারণ করে দিল। তারপর তার লাল পুডলি থেকে একটি আয়না বের করলো। আয়নাটি বের করে লতিকার মুখের সামনে ধরে বলল, এই আয়নাটার দিকে চোখ রাখ। লতিকা টপ করে আয়নাটি নিজের হাতে নিল, নিজের মুখ দেখলো এবং আয়নার দিকে তাকিয়ে হি হি করে দাঁত খিচিয়ে উঠল। তারপরে এই মুহূর্তে আয়নাটা দূরে ছুঁড়ে ফেলে দিল। নেপাল এবার ঝোলা থেকে একটা মরার মাথার খুলি বের করলো, তাতে সিঁদুর মাখালো। সেটা দেখেই লতিকা সব হয়ে 1 পা পিছিয়ে বসলো, আরও জোরে জোরে কাঁদতে শুরু করলো। নেপাল একটা শেকড় বের করে সেটা রাখলো মরার মাথার ওপর। বলল, কিলোখানেক আতপ চাল আর 10 টাকা চাই। একটা ভালো পাত্রে চাল আর টাকা সাজিয়ে দাও। ঝিনু তাড়াতাড়ি তাই করলো। নেপাল বলল, নতুন গামছা আছে? অমনি ঝিনু বলল, গামছা? না, গামছা নেই তো। অমনি নেপাল বলল, ব্রহ্মদত্তির জন্য নতুন গামছা চাই। আচ্ছা ঠিক আছে, গামছা না হোক মূল্যস্বরূপ কিছু টাকা দিয়ে দিস। ঝুনু 1 ঠালা আতপ চাল আর তার উপরেই একটি ঝুড়িতে টাকার নোট চাপিয়ে মরার খুলির সামনে রেখে গেল। নেপাল তখনই বলে উঠল, তাড়াতে বেশ টাইম লাগবে। তোমরা 8 হাতের ভিতর কেউ এসো না, কিন্তু পশ্চিম দিকে ফাঁকা রেখো। সকলেই নেপালের কথা শুনে দূরে সরে গেল। পশ্চিম দিকটা এখন একদম ফাঁকা, কেউ সামনে নেই। খুলিটা হাতে নিয়েই নেপাল ওঝা অনেকক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর কত রকম অঙ্গভঙ্গি করলো তা বলে শেষ করা যাবে না। মাঝে মাঝে মরার মাথায় জিজ্ঞাসা করতে লাগলো, কিরে যাবি এবার? কি বললি, যাবি না? ঠিক আছে, দেখি তুই যাস কি না। তোর এমন হাল করে ছাড়বো যে তুই তীর ভুবনে কোথাও গিয়ে ঠাঁই পাবি না। ভালোই ভালোই চলে যা, নাহলে তোকে এমন কঠিন শাস্তি দেবো তুই পরে কুল কিনারা খুঁজে পাবি না। চলে যা তাড়াতাড়ি। এরপর ঝুনুকে কাছে দেখে নেপাল বলল, এই কালো শস্যগুলো হাতের মুঠোয় নিয়ে এখানে চুপটি করে বসে থাকো দেখি। যদি মুঠো খুলে কেউ নেওয়ার চেষ্টা করে তক্ষুনি আমাকে বলবি। ঝুনু ভয় পেয়ে গেল। বলল, অন্য কাউকে দিয়ে এই কাজটা করলে হয় না? নেপাল বলল,
নেপাল ওজে থাকতে ভয়টা কী রে? আমি তো তোর কাছেই আছি নাকি? ভয় পেলে তোর বিপদ বাড়বে। মরার মাথার ওপর এবার একটা ছেঁড়া কাপড় মন্তভূত করে সেটা দিয়ে চাপা দিল। আর নেপাল খুঁড়ো বলল, তোর পালাবার পথ এবার বন্ধ। এবার দেখবো তুই যাস কি করে। দূরে একটা 60 বছরের বুড়ি দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব জিনিসগুলো লক্ষ্য করছিল। তাকে লক্ষ্য করেই নেপাল বলে উঠল, 4টি সাদা শস্য আনো দেখি, আর 1 আঁটি খড় আর একটু দেশলাই আনতে হবে। বেটা সহজে যাবে না দেখছি, সাদা সর্ষে পোড়া মারলে তবেই ব্রহ্মদূত্রে যাবে। অজ্ঞাত ভয়ে ঝিনুক ততক্ষণে সারা শরীর থরথর করে কাঁপছে। নেপাল বলল, ব্রহ্মদত্তির অসীম শক্তি রে, ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। মনে মনে পারলে সবাই মিলে রাম নাম করতো, রাম নাম কর, রাম নাম। সকলে আরোই সরে গেল। ভয় যেমনই পাচ্ছে তেমনই ভূত দেখার কৌতূহলও কেউ দমন করতে পারছে না, তাই কেউ যেতে পারল না। নেপাল মরার খুঁড়ির কাছে মুখ নিয়ে গেল, বলল, এত লোক দেখতে পাচ্ছিস, সকলের সামনে তোকে হেনস্থা করবো রে। সেটা কি ভালো হবে? ভালোই ভালোই চলে যা, তাতে তোরও মঙ্গল হবে আর আমারও কষ্ট একটু কমবে। কিরে যাবি? যাবি না? আচ্ছা, তোকে এবার সত্যি সত্যি মজা দেখাতে হচ্ছে। ততক্ষণে সেই বুড়িটা একটা ছোট রেখাভিতে কিছু সাদা সর্ষে দিয়ে গেল, আর একটি ছোকরা 1 আঁটি খড় আর একটা দেশলাই দিয়ে চলে গেল। ওদিকে যাকে ভূতে পেয়েছে সে এতক্ষণে ভালো মেয়ে মানুষের মতো চুপ করে বসে এইসব দেখছিল। তার মুখে ছিল না কোনো বিকার। এবার সে মুহূর্তেই উঠে বসলো। উঠে বসেই নেপালের দিকে দাঁত মুখ খিচিয়ে 2 হাত তুলে গলা টিপতে ছুটে এলো, কিন্তু নেপাল তার হাত দিয়ে এক ছটকা মেরে বউটাকে সরিয়ে দিল। বউটি নেপালের গলা তার হাতের নাগালে না পেয়ে 2 হাত দিয়ে নিজের মাথার চুল এলো পাতারি ছিঁড়ে ফেলার মতো চেষ্টা করতে লাগলো। শিশুরা যেরকমভাবে বায়না করে সেরকম বায়না করার মতো 2 পা ধপাস ধপাস করে মেঝেতে মারতে লাগলো। মুখে ক্রমাগত ব্যথা পাওয়ার মতো আ আ গর্জন করতে লাগলো। নেপাল 3 বার বলল, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাঁ হাতে খড়ের আটিটাকে ধরে দেশলাই কাঠি দিয়ে সেটাকে জ্বালালো। বিড়বিড় করে মন্ত্র পড়ে সর্ষেগুলো সেই আগুনের ওপর ছুটতে লাগলো। বউটা একটা বিকট গর্জন করে উঠল। মাথার চুলগুলো এমন এলোপাতারি হয়ে গেছে যে সামনের দিকের মুখখানা খুব অল্পই দেখা যেতে লাগলো। বিভৎস ভঙ্গিতে নিঃশব্দে মাথা দোলাতে লাগলো। হাতের মুঠোয় সর্ষে ধরে ঝুনু তার বউয়ের দিকে ভয় ভয় চোখে তাকিয়েছিল। হঠাৎ নেপাল ওঝার দিকে খানিকটা সরে বসেই বলে উঠল, ওরে বাবা, কি আমার গলা টিপে ধরছে। বলতে বলতে সে গগ শব্দ করে চোখ উল্টে মাটিতে শুয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা 2-3 জন জোয়ান ছেলের দিকে তাকিয়ে নেপাল বলল, তোমরা ঝুনুকে ঘরের ভিতর নিয়ে যাও, মাথা মুখে চোখে জল দাও, একটু বাদেই জ্ঞান ফিরে আসবে ওর, চিন্তা নেই। যাও, ওকে নিয়ে এখন ঘরে যাও, আর এখানে আনার দরকার নেই। তোমরা পশ্চিম দিকটা একদম খালি করে দাও দেখি, ব্রহ্মদত্তির বিকট মূর্তি ধরে ওখান থেকেই যাবে। নেপাল খড়ের আটি সরিয়ে সেখান থেকে কয়েকটা পোড়া সর্ষে হাতে তুলে নিল। তারপর মরার খুলির কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এবার সর্ষে পোড়া ছুঁড়ে মারবো। তার আগে তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, যাবি? না, যাবি না? যাবি? তা বেশ, তো চলে যা, আমি কাপড় খুলে নিচ্ছি, তুই পশ্চিম দিক দিয়ে পালিয়ে যা। নেপাল লাল কাপড়টা এবার খুলে নিল মরার মাথার খুলির ওপর থেকে। বিড়বিড় করে মন্ত্র পড়ে 6 বার ফু দিল মরার মাথার ওপর। বলল, যা, তোর কোনো ক্ষতি করবো না, সোজা চলে যা, একদম সোজা, আর কখনো এদিকে আসবি না কিন্তু। তারপরেই বউটার কাছে গিয়ে বলল, কিরে গেলি? কথা শুনছিস না তো? ঝাঁটা নিয়ে আসবো, বল বল, তাড়াতাড়ি বল। বলে বউটির মাথায় ফু দিতে লাগলো নেপাল। বউটি এবার আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ সেইভাবে ফু দিয়ে অবশেষে মেয়েটির মাথায় হাত দিয়ে বলল, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এখন ওকে একটুখানি গরম দুধ খেতে দাও। রোগীকে রাতে খাবার পরে প্রতিদিন এবার 1 গ্লাস করে গরম দুধ খাওয়াবি, রোজ স্নান করাবি কিন্তু। শাক সবজি বেশি করে খাওয়াতে হবে, আর তেল ঝাল মশলা না খাওয়াটাই খুব ভালো। আর 1 ঘড়া জল নিয়ে এসে মেয়েটির মাথার ওপর ডাল। আর চিন্তা নেই,
আমার কাজ শেষ, সন্ধে হতে আর বেশি দেরি নেই, অনেক দূর আমাকে যেতে হবে রে। বলেই সে থালায় রাখা চাল এবং টাকা তুলে নিল। ঝুনু ভয়ে ভয়ে বলল, কোনো ভয় নেই তো? অমনি নেপাল বলল, না না, আর ভয় নেই, এমন ব্যবস্থা করে দিয়েছি যে বাঁচাধন আর ফিরে আসতে হবে না। দে দেখি এবার খুশি হয়ে কী দিবি বকশিস দে। ভূত পেতনি হলে একটু কম করে নি, তবে এ তো দেখছি বোম্বদূর্তি ছিল রে, একটু বেশি পয়সা দিবি কিন্তু মাকালির নামে। ঘরের ভেতর ঢুকে ঝুনু 100 টাকা নিয়ে নেপালের হাতে দিল। নেপাল সমস্ত জিনিসপত্র গুছিয়ে এবং টাকা সে তার বুঝে নিয়ে সে তার বাড়ির পথে হাঁটা দিল। গাছে গাছে আধার নেমে এসছে। নেপাল পথ হাঁটতে শুরু করলো। যাবে সে মুকুন্দপুর, বেশ অনেকটা দূর, অজপাড়াগার রাস্তা, গাড়ি ঘোড়ার পথ নয় এটা। অনেকখানি পথ তাকে হেঁটে যেতে হবে। কিছুটা পথ মাঠ দিয়ে যাওয়া যেত, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে মাঠে এখন জল, তাই সেই পথ দিয়ে আর যাওয়া যাবে না। একাই যেতে হবে নেপালকে তার বাড়ির পথে, তাই হনন করে সে হাঁটতে লাগলো। অনেকগুলো গ্রাম পেরাতে হবে নেপালকে, বেশ রাতই হবে তার বাড়ি পৌঁছাতে। দিনের আলো থাকলে হয়তো তেমন কষ্ট হতো না তার, আর একটু অন্ধকার হলেই মুশকিলে পড়তে হবে তাকে। হাঁটতে হাঁটতে শালিগঞ্জের শেষ প্রান্তে এসে থামলো নেপাল। এখান থেকে একটা সোজা পথ গেছে তালপুকুর মাঠ পর্যন্ত। ওই পথ দিয়ে গেলে খুব কম সময় লাগবে, কিন্তু সমস্যা হলো একটাই, যে আশেপাশে কোনো লোকজনের বাস নেই। দুপাশে কেবলই শুধু বাঁশ বাগান। পথে একটা শ্মশানও আছে, যদিও ওটাকে কেউ এখনও মরা পোড়ানোর কাজে ব্যবহার করে না, তাই এখন ওটি হয়েছে শুধু ছেলেদের খেলার মাঠ। সেই পথ ধরেই হাঁটতে লাগলো নেপাল। পথের মাঝ বরাবর যখন এসেছে তখন তার চোখে পড়ল সামনে তার মতোই একজন হেঁটে যাচ্ছে। নেপাল তাকে ডাকলো, ও দাদা, ও দাদা। লোকটা দাঁড়িয়ে পড়ল। নেপাল আরও জোরে জোরে পা চালিয়ে ধরে ফেললো লোকটাকে। যেন একটু চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে তা ঠিক মনে করে উঠতে পারছে না নেপাল। নেপাল বলল, থাকো কোথায়? লোকটা সঙ্গে সঙ্গে বলল, তোমার সাথে তো যাচ্ছি, চলো আমার বাড়ি দেখবে। উত্তর শুনে খুশি হলো না নেপাল। নেপাল মনে মনে ভাবলো, লোকটা পাগল না তো? নিশ্চয়ই লোকটা মনে পাগল। তাই পাগল হোক আর যাই হোক, সঙ্গী তো একজন পাওয়া গেল, এটাই বা কম কি। লোকটার সঙ্গে থাকার ফলে নেপালে একটু সাহসও হলো। কথাবার্তা নেই অনেকক্ষণ। লোকটা আগে আগে হেঁটে চলেছে আর পিছনে পিছনে হেঁটে যাচ্ছে নেপাল। লোকটা হঠাৎ নেপালকে জিজ্ঞাসা করলো, কোথায় যাওয়া হয়েছিল? নেপাল বলল, নফরগঞ্জে ভূত ঝাড়াতে গেছিলাম। বেটা সহজে কি ছাড়তে চায়? কত যে খেটেছি তা কি বলবো তোমাকে, বেটা বোম্বদূর্তি ছিল রে। লোকটা খেপে উঠে বলল, দেখো, ভূতেদের নামে মিথ্যা কথা, মিথ্যা বদনাম দেবে না কিন্তু, এই বলে দিচ্ছি। বেটার অম্বলের অসুখ, তাই এমন করে। আর তুমি ভূত ধরেছে বলে তাদের কাছ থেকে ধাপ্পা মেরে টাকা রোজগার করে এনেছো না? নেপাল বলল, ভূত ছাড়ানোর ব্যাপারটা তুই বুঝিস? তুই কি ওঝা নাকি রে? নেপাল রেগে উঠল। সে বিশাল ঝাঁস দিয়ে এই কথাটি বলে উঠল। লোকটা সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি ওঝা নয়, আমি ওঝার বাপরে। কি যেন বলতে যাচ্ছিল নেপাল। এই সময় পাশের জঙ্গলে কারা যেন ফিস ফিস করে কথা বলে উঠল। নেপাল স্পষ্ট শুনতে পেল, কিন্তু যারা কথা বলছে তাদেরকে সে দেখতে পাচ্ছে না। একটু ভয় পেল নেপাল। চোর ছাচর নয় তো, কারণ তার কাছে অনেক টাকা আছে এবং অনেক বাজার চাল অনেক কিছুই তার কাছে আছে। মেরে ধরে যদি নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে লোকটি বলে উঠল, ভয় পাচ্ছ কেন? কেউ তোমার টাকা নেবে না, চলে এসো, আমার পিছন পিছন চলে এসো। কথা যারাই বলুক, নেপাল ভেবে পেল না তার কাছে টাকা পয়সা আছে তারা জানলো কি করে, বা এই লোকটাই বা জানলো কি করে। নেপাল সঙ্গে সঙ্গে বলল, না না, কাছে টাকা করি আমার কিছু নেই। লোকটা বলল, মিথ্যে বলছো? তোমার ট্যাকে 120 টাকা আছে, আর ওই পোডলার ভিতরে ও অনেক টাকা আছে, আমি সব জানি। আমাকে মিথ্যা কথা বলে তোর কোনো লাভ নেই রে। নেপাল বলল, টাকার খবর তুমি জানলে কি করে? এগিয়ে চলতে চলতে লোকটা বলল, আমরা সবই জানতে পারি। তুমি কে তাও জানি, 12 বছর আগে তোমার বাবা মা মারা গেছে সেও জানি। নেপাল বলে উঠল, আমাকে চেনো তুমি? আমি মুকুন্দপুরে হরিপত্রের মেয়ে ছেলে। লোকটি বলে উঠল, আলমাত চিনি, সবাইকে আমি চিনি। বিনা মেঘের কোনো একটা বিজলি চমকের মতো খেলে উঠল তার মনের মধ্যে।
ভেতর থেকে ঘেমে উঠল নেপাল। তখন নেপালের কোনো মন তো আর মনে পড়ছে না। ভয়ে ভয়ে নেপাল বলল, তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না, অবশ্য কোথায় যেন দেখেছি বলে খুব মনে হচ্ছে। হঠাৎ অষ্টহাসি আসলো লোকটি, তারপর বলল, জগন্নাথ গায়েনকে চেনো? জগন্নাথ গায়েন। অমনি নেপাল বলে উঠল, জগন্নাথ তো 8-10 বছর আগে মারা গেছে, সে গাড়ি চালাতো শহরে। লোকটা বলে উঠল, হ্যাঁ, জগন্নাথ গাড়ি চালাতো, সে গাড়ি চালাতে চালাতেই মারা গেছে। তার গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লেগেছিল। নেপাল অমনি বলে উঠল, কিন্তু তুমি কে? লোকটা একবার ফিরল নেপালের দিকে। লোকটার মুখটা পুরো থেদলে গেছে, সারা শরীর রক্তময়। হঠাৎ চাঁদের আলোয় নেপাল লোকটার ক্ষত বিক্ষত মুখ দেখে আটকে উঠল, বলল, ও কি, তোমার সারা শরীরে এত রক্ত কেন? কথাটা নেপালকে শেষ করতে না দিয়েই লোকটি নাকি সুরে বলে উঠল, আমি সেই জগন্নাথ গায়েন। সঙ্গে সঙ্গে এই বলেই এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল নেপালের ওপর। নেপালের এবার মনে হলো তার কাঁধে যেন কেউ চেপে বসেছে। ভীষণ ভারী হয়ে উঠেছে তার সারা শরীর, পা ফেলতে কষ্ট হচ্ছে ভীষণ। তারপরেও নেপাল প্রাণ বাঁচানোর জন্য এলো পাথারি বলতে লাগলো, ওং জয়ন্ত মঙ্গলা কালী খ্রিস্ট কিং বিং ছট, এই বলে ছুটতে লাগলো প্রাণপণে। ছুটতে ছুটতে এসে পৌঁছালো মুকুন্দপুর মাঠে। মুকুন্দপুর মাঠ থেকে আর কিছুটা যেতেই ধপাস করে পড়ে গেল নেপাল। তার কোনো দিকে ভূক্ষেপ নেই, সে আবার উঠে ছুটতে লাগলো। এইভাবে ছুটতে ছুটতে নিজের গ্রামের সীমানায় এসে মুখ থুবড়ে পড়ে গেল নেপাল। তারপর তার আর কিছুই মনে নেই। এই ঘটনার পর থেকেই ওঝাগিরি পুরো ছেড়ে দিল নেপাল। নেপাল বুঝলো তার ঘাট হয়েছে, জন্মে আর কোনোদিনও সে এই ওঝাগিরি আর করবে না। তার বিশাল বড় একটা শিক্ষা হয়েছে। কে বলতে পারে ভবিষ্যতে এর থেকেও বড় কোনো বিপদের সম্মুখীন হবে না নেপাল। তাই তার ঘাট হয়েছে, সে আর কোনো দিন ওঝাগিরি করবে না, এই বলে প্রতিজ্ঞা করল। আপনারা শুনছিলেন সৌরেন দত্তের লেখা একটি ভৌতিক গল্প, ওঝার ঘাড়েই উঠল ভূত। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।